ভার্সিটি আসতে সর্বপ্রথম যেই কথাটা নাওরার কানে আসে তা হলো ভার্সিটির ইয়ং হ্যান্ডসাম স্যার নাফসান স্যারের সাথে নাওরার রিলেশনে আছে। কত বড় শিয়ানা মেয়েটা, স্যারকে কিভাবে হাত করে নিল, স্যারকে পটিয়ে নিজের উন্নতি করতে চায়। সম্পূর্ণ ডিপার্টমেন্টে নাওরাকে নিয়ে কানা ঘোষা চলছে। এতে অবশ্য নাওরার কিছুই যায় আসে না। সে মুখে মুচকি হাসি রেখে ক্লাসে বসে আছে। ডিপার্টমেন্টে তার একমাত্র বেস্ট ফ্রেন্ড রূপা এখনো আসেনি, তাই রূপার আসার অপেক্ষাতেই আছে নাওরা। ক্লাসে বসে ভদ্র মেয়ের মতো বই খুলে বসে আছে সে। আদতে একটা লাইনও পড়ছে না, শুধু ক্লাসের ছেলে মেয়েদের কথা এড়াতে বই নিয়ে বসে আছে। তবে এটাও যেন কিছু মেয়ের একদম পছন্দ হলো না। তার মধ্যে লামিয়া মেয়েটা অন্যতম। সে আগে গজগজ করছে শুধু। মেয়েটা নাফসান স্যারকে ভালোবাসে, তাই সে নাওরাকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করে, যদিও নাওরা তাকেও একদম পাত্তা দেয় না। শুধু ক্লাসের ছেলে মেয়েদের কথা এড়াতে বই নিয়ে বসে আছে। তবে এটাও যেন কিছু মেয়ের একদম পছন্দ হলো না। তার মধ্যে লামিয়া মেয়েটা অন্যতম। সে রাগে গজগজ করছে শুধু। মেয়েটা নাফসান স্যারকে ভালোবাসে, তাই সে নাওরাকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করে, যদিও নাওরা তাকেও একদম পাত্তা দেয় না। এমন সময় ক্লাসে তার বেস্ট ফ্রেন্ড রূপা চলে এলে নাওরা ব্যাগ নিয়ে উঠে দাঁড়ায়। রূপাকে দেখে লামিয়াকে শুনিয়ে শুনিয়ে বলে, দোস্ত চল ক্যান্টিনে যাই, আজকে অন্য কোনো স্যারের ক্লাস করব না, শুধু নাফসান স্যারের ক্লাসটাই করব। বলেই লামিয়ার দিকে তাকিয়ে একটা ইনোসেন্ট হাসি দিয়ে রূপাকে নিয়ে বেরিয়ে পড়ে। নাওরার এই হাসি যেন লামিয়ার গায়ে জ্বালা ধরিয়ে দিয়েছে। রাগে সে গজগজ করতে থাকে। নাওরার কত বড় সাহস তাকে ইনসাল্ট করে গেল। অন্য কেউ বিষয়টা না বুঝলেও লামিয়া স্পষ্ট বুঝেছে নাওরার এই হাসিটার মানে তাকে ইনসাল্ট করা। এর তো শোধ সে তুলেই ছাড়বে। ক্লাসরুম থেকে বেরোতেই রূপা বলে, কি হয়েছে রে দোস্ত, সবাই তোর দিকে এভাবে তাকিয়েছিল, তুই কি কিছু করেছিস নাকি? নাওরা ফিক করে হেসে বলে, হ্যাঁ, তাদের প্রাণের নাফসান স্যারকে পটিয়ে নিয়েছি, রিলেশনে আছি ওনার সাথে। মানে কি সব বলছিস তুই? আরে গর্ধব, আজ ভার্সিটি এসে শুনলাম আমি নাকি এই গোমরামুখ নাফসান খানের সাথে রিলেশনে আছি। সম্পূর্ণ ডিপার্টমেন্টে এটা ছড়িয়ে গেছে। কথা শেষ করে নাওরা হাসতে শুরু করে। রূপা কিছুক্ষণ হতভম্ব হয়ে থেকে হঠাৎ নিজেও হেসে ফেলে। তাদের দুজনকে এভাবে হাসতে দেখে আশেপাশের স্টুডেন্ট কয়েকজন অবাক হয়ে তাকায়। এতে তাদের দুজনের কোনো হেলদোল নেই, তারা নিজেদের মতো হাসাহাসিতে ব্যস্ত। হঠাৎ রূপা বলে ওঠে, নিজের জামাইয়ের সাথে রিলেশনের কথা উঠলে কেমন লাগে দোস্ত? তোর অনুভূতিটা একটু শেয়ার কর প্লিজ। নাওরা তার মুখ চেপে ধরে বলে, বড্ড মজা লাগে দোস্ত, তুইও কি এমন ফিলিংস চাস? বল তবে শিয়াম ভাইয়ের সাথে তোকে বিয়ে করিয়ে দিই, তারপর ডিপার্টমেন্টে সেটা ছড়ানোর দায়িত্ব আমার। সবাই বলবে ইংলিশ ডিপার্টমেন্টের এক হ্যান্ডসাম সিনিয়রের সাথে রূপার ইটিস পিটিস চলছে। রূপা নিজেকে নাওরার থেকে ছাড়িয়ে নিয়ে বলে, এত উপকারের দরকার নেই ভাই, এখন যেমন আছি শান্তিতে আছি। যেতে পুরে ঝামেলা কাঁধে নেবার কোনো ইচ্ছে নেই আমার। আমি কষ্টে থাকলে তুই কেন আরাম করবি ভাই? তুই না আমার বেস্টি হোস? দুজনের তো সমান সমান বিপদে পড়া উচিত। হোপ বেটি, আমি হচ্ছি তোর সুসময়ের মাছি, তোর দুঃখের সময় আমাকে পাবি না একদম। তবে মাছি হয়ে কানের কাছে ভন ভন করলে দু হাতে তালি বাজিয়ে পিষে মেরে ফেলবো রূপার বাচ্চা। রূপার মোটেও পাল্টা কিছু বলতে নিলে হঠাৎ নাওরার ফোনে রিংটোনে তার কথা আটকে যায়। নাওরা ব্যাগ থেকে ফোন বের করলে রূপা নিজেও ফোনের দিকে উকি দেয়। কলারের নাম দেখে নাওরাকে টেস্ট করে বলে, আহা, দুলাভাইয়ের আর তর্স হয়েছে না দেখছি, বিয়ে করে একদিনও গেল না, এখনই ফোন করে খোঁজ নেওয়া শুরু করে দিয়েছে। নাওরা ঠাস করে রূপার বাহুতে একটা কিল দিয়ে তাকে ইশারায় মুখ বন্ধ করতে বলে। তারপর ফোন রিসিভ করতেই ওপাশ থেকে নাফসানের কণ্ঠস্বর শোনা যায়, এখনই আমার সাথে দেখা করবে তুমি? আপনি কোথায় স্যার? তোমাকে জমির দুয়ারে পাঠাবো বলে অফিস রুমে অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসো। আপনিও সাথে যাবেন স্যার? তাহলে এখনই আসছি আমি। নাওরার কথাটা শেষ করেই ফোন কেটে দেয়। তারপর রূপাকে বলে, যা দোস্ত ক্লাসে যা, আমি একটা গুরুত্বপূর্ণ কাজে যাব ভাই। সেই গুরুত্বপূর্ণ কাজটা বুঝি জামাইয়ের মাথা ঠান্ডা করা? জানিসই যখন তখন প্রশ্ন করছিস কেন, ক্লাসে যা। রূপা ভেঙচি দিয়ে ক্লাসের দিকে আগায়। নাওরাও উল্টো মুখ ভেঙচি দিয়ে নাফসানের অফিস কক্ষের দিকে আগায়। মুখে তার মুচকি হাসি লেগেই আছে। রূপা মুখ ভেঙচি দিয়ে ক্লাসের দিকে আগায়। নাওরাও উল্টো মুখ ভেঙচি দিয়ে নাফসানের অফিস কক্ষের দিকে আগায়। মুখে তার মুচকি হাসি লেগেই আছে। তাদের ক্লাসে অন্য একজন শিক্ষকের ক্লাস চলছে, তাই করিডোর বর্তমানে ফাঁকা পড়ে আছে। তাই নাওরা বিনা বাধায় নাফসানের অফিস রুমে প্রবেশ করে। ভেতরে ঢুকতেই দেখে নাফসান চোখ বন্ধ করে মাথা পেছন দিকে চেয়ারে হেলিয়ে বসে আছে। নাওরা হাসি মুখ করে ডেকে ওঠে, স্যার আমি এসে গেছি, স্টপ দেয়ার, এক পাও সামনে আগাবে না। নাফসানের গম্ভীর কণ্ঠে নাওরা সেখানেই দাঁড়িয়ে পড়ে। ইনোসেন্ট মুখ করে নাফসানের দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারছে নাফসানের ডাকে ডাকার আসল কারণ কি, তাও জেনেও না জানার বিহেভ করছে। তাকে এভাবে ইনোসেন্ট ভঙ্গি করতে দেখে নাফসান দাঁতে দাঁত চেপে বলে, শিক্ষকের কক্ষে প্রবেশ করতে যে অনুমতি নিতে হয় তা জানা নেই? তা জানি, তবে জামাই রুমে ঢুকতে নিশ্চয়ই অনুমতি লাগবে না। এটা তোমার স্বামীর বাসা পাওনি, এটা ভার্সিটি।
আর এখানে আমি তোমার স্যার হই, তবে পার্সোনালি বাসাতেই ডাকতে নামাই, এভাবে ভার্সিটিতে ডেকে পিরিতের আলাপ করা নিশ্চয়ই ভালো নয়। এত মুখ চলে কেন তোমার? ডিপার্টমেন্টে এসব কি ছড়িয়েছো? আমার সাথে তোমার রিলেশন চলছে? যদিও আমি ছড়াইনি, তবে কথাটা পুরোপুরি মিথ্যে নয়। আমাদের তো সত্যিই রিলেশন চলছে, স্বামী স্ত্রীর মধ্যকার মধুর, না এখনো মধুর হয়নি, তবে হবে ভবিষ্যতে। স্বামী স্ত্রীর মধ্যকার মধুর রিলেশন। কবে বিয়ে হয়েছে আমাদের? আয় হায়, ভুলে গেলেন স্যার? তাহলে আমাদের বিবাহ বার্ষিকীর কি হবে? সেই তারিখটাও তো আপনার মাথায় থাকবে না। তবে বিয়ে কবে হয়েছে জিজ্ঞেস করেছি আমি। নাফসানের ঝাঁঝালো কণ্ঠস্বর শুনে নাওরার মুখ সামান্য চুপসে যায়। সে একটু নরম সুরে বলে, গতকালকের আগের রাতে। কিভাবে হয়েছে? আপনার বাবা মা এক প্রকার জোর করে আপনাকে সাইন করিয়েছে। আমিও একটু কাহিনী করেছিলাম, তবে একাই সাইন করে ফেলেছি। আমি মানি না বিয়েটা, কিন্তু আমি মানি একা একা সংসার করো, তবে আপনাকে নিয়েই করব, প্রমিস। স্বপ্ন দেখতে থাকো, বাস্তবে তা পূরণ হবে না। নাফসানের কঠিন কথা শুনেও নাওরা একটুও মুখ ভার করে না, উল্টে এগিয়ে এসে নাফসানের সরাসরি সামনে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলে, আপনাকে জাদু করে নিজের করে নিব। সাধারণ জাদু নয়, আমার রূপের জাদু। আল্লাহ ভাগ্য যেমনই দিক, রূপটা মাশাআল্লাহ ভালোই দিয়েছে। জামাইকে এই রূপের জাদুতে না আটকাতে পারলে কিসের মেয়ে মানুষ আমি? আর আপনিও আমার জাদুতে না আটকালে আপনাকে আমি পুরুষ হিসেবে মনেই করব না। আমায় সেডিউস করার চেষ্টা করবে, লাভ হবে না বলে দিচ্ছি। বদ্ধ ঘরের মাঝে তা বুঝিয়ে দিব। ক্লাস শেষ হোক, বাসায় চলেন, তারপর সব টের পাবেন। কথা শেষ করে নাওরা ঠোঁট চোখা করে চুমুর ভঙ্গি দেখিয়ে মুচকি হেসে বেরিয়ে যায়। নাওরা যেতেই নাফসান এক দীর্ঘশ্বাস ফেলে। এতক্ষণ মনে হচ্ছিল যেন দম আটকে রেখেছে। এই মেয়ে এত তারছিরা কেন? একটা পুরুষ মানুষের সাথে এটা কোন লেভেলের কথা বলা? ভয় নেই নাকি? মেয়ে হয়ে একটা তাগড়া পুরুষকে সিডিউস করতে এসেছে, আজীব মেয়ে একটা। আর নাওরাও রুম থেকে বেরিয়ে গিয়ে একটু লজ্জা পেতে থাকে। নাফসানের সামনে এভাবে লজ্জা পেলে ব্যাটাকে হাতে করা যাবে না, তাই নাফসানকে হাত করার আগ পর্যন্ত তাকে একটু নির্লজ্জ হতেই হবে। নাফসানের ক্লাস শুরু হলে ক্লাসরুমে নাওরাকে খুঁজে পাওয়া যায় না। নাফসান না চাইতেও বারবার নজর ঘুরিয়ে নাওরার খোঁজ করছে। রূপা ক্লাসে বসে নাওরার অপেক্ষা করছিল। মেয়েটা আসছি বলে ব্যাগ রেখে সেই যে বেরিয়ে গেল, এখনো আসছে না কেন? তখনই তার ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা দেখেই রূপা হুট করে দাঁড়িয়ে পড়ে। ক্লাসে থাকা নাফসানের উদ্দেশ্যে বলে, স্যার আমাকে একটু বাহিরে যেতে হবে। কি সমস্যা? স্যার নাওরা একটু অসুস্থ হয়ে পড়েছে, ক্যান্টিনে বসে আছে, আমাকে মেসেজ করে যেতে বলল। নাফসান কিছু বলার আগেই পাশের সিট থেকে লামিয়া বলে ওঠে, ঢঙ্গি মেয়ে একটা, এতই অসুস্থ হলে ফোন দিয়ে খবর দিল কিভাবে? তোমার মতো বড়লোকের বকাটে মেয়ে নয় তো, হুঁশ জ্ঞান আছে বলেই কষ্ট করে হলেও আমাকে জানিয়েছে। রূপার কড়া কথার প্রেক্ষিতে লামিয়া কিছু বলতেই যাবে, তখন নাফসান বলে ওঠে, শাট আপ বোথ অফ ইউ। আর রূপা তুমি যাও বান্ধবীর কাছে, বেশি সমস্যা হলেই টিচারদের এসে জানাবে। রূপা লামিয়ার কথাকে আর পাত্তা না দিয়ে সোজা নিচের আর নাওরার ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। নাফসান এক পলক সেদিকে তাকিয়ে পুনরায় ক্লাসে পড়ানোই মনোযোগী দেয়, যেন তার কিছুই যায় আসে না। নাওরার কি হলো না হলো তা তার জানার বিন্দুমাত্র ইচ্ছেও নেই। নাফসানের তখন ধমক খেয়ে লামিয়া চুপসে গিয়েছিল, তবে এখন থেকে এমন নির্লিপ্ত থাকতে দেখে লামিয়া খুব খুশি হয়। কিসের রিলেশন? তেমন হলে তো নাফসানকে চিন্তিত দেখাতো। যেহেতু নাফসান স্বাভাবিক, তাহলে নিশ্চয়ই তাদের রিলেশনের ব্যাপারটা ফেক। রূপা ক্যান্টিনে গিয়ে দেখে নাওরা একপাশে আরাম করে বসে বার্গার আর জুস খাচ্ছে। এটা দেখে রূপা অবাক হয়ে তাকিয়ে থাকে। নাওরা খেতে খেতে হঠাৎ সামনে তাকিয়ে রূপাকে দেখে একটা প্রশস্ত হাসি দেয়। দোস্ত আয়, তোর জন্য অর্ডার করে দিয়েছি, তোরটাও নিয়ে এসে বস। রূপা থমথমে চেহারায় নাওরার পাশে এসে বসে। রূপার এমন চেহারা দেখে নাওরা বলে, মুখ ফুলিয়েছিস কেন? স্যারকে কিছু বলেছে নাকি? শালি বেয়াদব, তোর জন্য আমি ক্লাসে ঝগড়া করে আসলাম, আর তুই এখানে বসে বসে আরামে গিলছিস? নাওরা কেন রিয়াকশন না দিয়ে সোজা উঠে ক্যান্টিন থেকে রূপার জন্য অর্ডার করা বার্গারটা নিয়ে আসে। তারপর নিজের বার্গারে এক কামড় দিয়ে খেতে খেতে বলে, কার সাথে ঝগড়া করলি? রূপার রাগে বার্গারে এক কামড় বসায়, যেন সে বার্গার খাচ্ছে না, বরং বার্গারের উপর নিজের রাগ ঝাড়ছে। লামিয়া শাকচুন্নিকে, শালি তোর নামে উল্টোপাল্টা কথা বলছিল, তাই তোর জামাইয়ের সামনে বেয়াদবটাকে দুটো বকে এসেছি। তারপর উনি কি বললো? কি আর করবে, দুজনেই শাট আপ করিয়ে দিল। নাওরা হো হো করে হেসে উঠল। নাওরার এমন হাসি দেখে রূপা নিজেও রাগের মাঝে হেসে ফেলে। নাওরার তো হাসি থামার নামই নেই, বরং আফসোস করছে নাফসানে লামিয়াকে শাট আপ করানো সে দেখতে পারল না। সেই সময় নাফসানের ক্লাস শেষ হয়। নাওরাদের ডিপার্টমেন্টের সামনেই ক্যান্টিনটা অবস্থিত, ফলে ডিপার্টমেন্টের করিডোর থেকে ক্যান্টিনের সবকিছুই বেশ ভালোভাবে দেখা যায়। নাফসান ক্লাস শেষ করে করিডোর দিয়ে যাওয়ার পথে কি মনে করে ক্যান্টিনের দিকে তাকায়। সেখানে নাওরা রূপাকে হাসতে হাসতে খাবার খেতে দেখে
তার মেজাজ খারাপ হয়ে যায়। কত বড় মিথ্যেবাদী মেয়ে, পড়া থেকে বাঁচার জন্য এমন ছলনা করলো। উল্টে অসুস্থতার কথা বলে তাকে টেনশনে ফেলে দিয়েছিল। একে তো বাড়িতে গিয়ে শাস্তি দিতেই হবে। বড্ড বেড়ে গেছে মেয়েটা। দুদিন হলো বিয়ের, এখনই অবাধ্যতা শুরু করে দিয়েছে। এখন শাশুড়ি না রাখলে দুদিন পর মাথায় চড়ে বসবে। নাওরা হেলে দুলে বাড়িতে প্রবেশ করতেই তার সামনে একটা লাগেজ এসে পড়ে। নাওরা হকচকিয়ে গিয়ে থমকে যায়। সামনে তাকিয়ে দেখে মাহমুদা বেগম রাগের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। নাওরা কিছু বুঝে উঠতে না পেরে কৌতূহল দৃষ্টিতে তাকালে মাহমুদা বেগম বলে ওঠে, বিয়ে করিয়েছি এখনো বাপের বাড়িতে বসে বসে খাওয়ানোর জন্য নাকি? যাও, এখনই তোর শ্বশুর বাড়ি যাবি। তোকে আর বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। যা গিয়ে স্বামীর ঘাড়ে উঠে বস। স্বামীকে বল তোর খরচ চালাতে। এতদিন পেলে বড় করে দিয়েছি, আমাদের কাজ শেষ। এখন স্বামীকে বলবি তোর খরচ চালিয়ে যেতে। নাওরা প্রথমে একটু ভয় পেলেও এখন মাহমুদা বেগমের কথা শুনে হেসে ফেলে। পাশে আর দুজনের হাসির শব্দ শুনলে তাকিয়ে দেখে নাহিল আর ইলা সমস্বরে হাসছে। তারা তো নাওরার ঘাবড়ানো চেহারা দেখার জন্য অধীর আগ্রহে বসেছিল। এবার তাদের হাসি দেখে নাওরাও হাসতে থাকে। মাহমুদা বেগম আবার বলে ওঠেন, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে না কেলিয়ে যা স্বামীর ঘরে। দুদিন হয়ে গেল বিয়ের, এসবের কোনো খবর নেই। আমাকে এসব শিখিয়ে দিতে হবে নাকি? অবশ্যই আম্মু, এই প্রথমবারই তো বিয়ে করলাম, এত সব জানবো কিভাবে বলো? পরের বার আর শিখিয়ে দিতে হবে না। মাহমুদা বেগম নাওরার কান টেনে ধরে বলে, আমার সাথে ফাজলামো করছিস তুই? মনে রাখবি, এখন তোর শাশুড়ি হই আমি। বইয়ের মতো ভয় পেয়ে চলবি। আমার অবাধ্য হলে আমিও জল্লাদ শাশুড়ির মতো ঘরের সব কাজ করাবো। তখন টের পাবে বিয়ের আসল মজা। নাওরা তাড়াতাড়ি করে কান ছাড়িয়ে নিয়ে বলে, ক্ষমা করবেন শাশুড়ি আম্মা, আমার ভুল হয়ে গেছে। এখনই আমি আমার স্বামীর ঘাড়ে উঠে বসছি। দয়া করে এই আনারিকে এখনই ঘরের কাজে পাঠাবেন না। তবে কয়েক ঘন্টায় এই ঘর আর ঘর থাকবে না, পুরো লন্ডভন্ড হয়ে যাবে। ইলা হেসে বলে, এটা তুমি ঠিক বলেছো আপু। সরি ভাবি, আসলেই তোমার দ্বারা সংসারের কাজ করা সম্ভব না। তাহলে এই সংসার আর সংসার থাকবে না। এখনই অপমান করছো ননদিনী। মনে রাখবে, তুমিও রায়বাগানী ননদিনী হলে আমি কুচিটে ভাবি হয়ে যাব। তখন টের পাবে ভাইয়ের বউ কি জিনিস। নাওরা লাগেজ হাতে নিয়ে সোজা নাফসানের রুমে চলে আসে। এই 2 দিন কোনো অনুমতি না পাওয়ায় রুমে এসে ঘাটি কাটতে সাহস করে উঠতে পারেনি। তবে এখন যখন সুযোগ পেয়েছে তখন তাকে আটকায় কে? নাওরা নাফসানের রুমে নিজের ব্যাগ রেখে আরাম করে বিছানায় শুয়ে পড়ে। এই রুমটার প্রতি তার যে কত আকর্ষণ ছিল, প্রতিবারই সুযোগ পেলে সে এই রুমে চলে আসতো। নাফসানের বিছানায় শুয়ে পড়ে কিছুক্ষণ গড়াগড়ি খেত। তারপর নাফসান আসার সময় হলেই সে ভদ্র মেয়ের মতো নিজের রুমে চলে যেত। তবে আজ আর তাকে ভয় পেতে হবে না। সে তো এখন এই ঘরেরই অন্যতম মালিক। তাকে কে সরাবে আজ? তাছাড়া বেশি কিছু বলতে আসলে সোজা শাশুড়ির কাছে বিচার দিব, তখন শিক্ষা হয়ে যাবে ওনার।